দর্শক, মনে আছে কি ভারত বয়কটের আইকন শহীদ আবরার ফাহাদের কথা, যার জখম নিঃসৃত রক্তের দাগ লেগে আছে পানিচর ভারতের সাথে বাংলাদেশের নতজানু সরকারের করা একটি নদীর অসম চুক্তির ছত্রে ছত্রে। হয়তো বুঝতেই পারছেন কোন সেই নদী, যার চুক্তি নিয়ে ফেসবুকে প্রতিবাদ করে সামান্য একটি পোস্ট দেওয়ায় বুয়েটের ছাত্র আবরারকে সেদিন পিটিয়ে হত্যা করেছিল ভারতের এদেশীয় এজেন্টরা। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। অন্যায়ের প্রতি তার জ্ঞান প্রতিবাদ আজও আমাদের উদ্বুদ্ধ করে দেশ ও দশের কল্যাণে সত্য কথা তুলে ধরতে। আজকের পর্ব চট্টগ্রাম বেসিন নিয়ে। এর আগের পর্বগুলোতে আমরা পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীভিত্তিক রিভার সিস্টেমের আন্তঃসীমান্ত নদীগুলো দেখিয়েছি, যেখানে এ পর্যন্ত পানিচর ভারতের সাথে 52টি আন্তঃসীমান্ত নদীর মধ্যে 28টিতেই সে যেভাবে পানিপ্রবাহ বাধাগ্রস্ত করছে তা দেখানো হয়েছে। এই পর্বে আমরা চতুর্থ অর্থাৎ শেষ রিভার সিস্টেম চট্টগ্রাম অঞ্চলভিত্তিক রিভার সিস্টেম দেখব, যেখানে ভারতের সাথে বাকি 2টি আন্তঃসীমান্ত নদী এবং তাদের কোনটিতে কি কি নির্মাণ করা হয়েছে। চট্টগ্রাম অঞ্চলের আন্তঃসীমান্ত নদীসমূহ। দর্শক, বাংলাদেশের ম্যাপে যদি আপনি ফেনী জেলার মধ্য দিয়ে প্রবাহিত সিলোনিয়া এবং মুহুরী নদীর মাঝ বরাবর একটি রেখা টানেন, তাহলে যে ভূখণ্ডটি নিচের দিকে আলাদা হয়ে পড়ে সেটি আমাদের বৃহত্তম চট্টগ্রাম অঞ্চল। এই অঞ্চলে আমাদের আন্তঃসীমান্ত নদী রয়েছে মোট 5টি, যার মধ্যে ভারতের সাথে 2টি এবং মিয়ানমারের সাথে 3টি। অবশ্য আরও একটি গুরুত্বপূর্ণ নদী কর্ণফুলীও আন্তঃসীমান্ত নদীর ক্রাইটেরিয়া পূরণ করে, কিন্তু কি কারণে তা তালিকাভুক্ত হয়নি তা বোধগম্য নয়। যা হোক, ভারতের সাথে 2টি হল মুহুরী ও ফেনী। এদের 2টি থেকেই পানিচর ভারত পানি চুরি করে আসছে অবাধে। মুহুরী নদী। ভারতের ত্রিপুরার কলসিতে মুহুরী নদীর উপর পানিচর ভারত নির্মাণ করেছে কলসি ব্যারেজ। প্রভাব কি পড়ছে? মুহুরী সেচ প্রকল্পের মৃত্যু। চট্টগ্রাম ও ফেনী জেলার সীমান্ত বরাবর বয়ে যাওয়া ফেনী নদী ও মুহুরী নদীর মোহনায় কিছুটা ভাটিতে নির্মিত হয়েছিল মুহুরী সেচ প্রকল্প। প্রকল্পের অধীন এলাকার আয়তন 40,080.92 হেক্টর। তার মধ্যে প্রায় 23,076.93 হেক্টর ফসলি জমি। এই প্রকল্প বাস্তবায়নের ফলে সংশ্লিষ্ট এলাকার বার্ষিক অতিরিক্ত ফসল উৎপাদিত হচ্ছিল 85,000 মেট্রিক টন। 2022 সালের খবর, নদীর ভাটিতে পলি জমায় ধীরে ধীরে নদীর প্রবাহ ব্যাহত হচ্ছে এবং এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি কার্যকারিতা হারাচ্ছে। দ্য মুহুরী ইরিগেশন প্রজেক্ট ইমপ্লিমেন্টেড অন দ্য ফেনী রিভার ইন দ্য বর্ডার এরিয়া অফ চট্টগ্রাম অ্যান্ড ফেনী is losing its effectiveness. The normal flow is changing due to siltation in the downstream area. এখন দর্শক, নদীর ভাটিতে কখন পলি জমে? যখন নদীতে স্বাভাবিক প্রবাহ থাকে না এবং গতিপথ পরিবর্তিত হয়, তখনই নদীর ভাটিতে অধিক হারে পলি জমতে থাকে। তাই আমাদের পর্যবেক্ষণ উজানে ভারতের পানি নিয়ন্ত্রণের ফলেই এমনটি ঘটছে। এছাড়া মুহুরী নদীর কাছে ভারত বাংলাদেশের ভূখণ্ডও দখল করেছে। মুহুরী নদীর তীরে বেরুনিয়া শহরকে বাঁচানোর জন্য ভারত 9টি স্পার এবং রিফেটমেন্ট তৈরি করেছিল। ফলস্বরূপ বাংলাদেশ অংশ ক্ষয়ে যায় এবং এতে যে চর জেগে ওঠে সেগুলো ভারত দখল করে নেয়। মুহুরীর চর মূলত বাংলাদেশের মধ্যে ছিল। এটি পরশুরাম উপজেলার কাছে অবস্থিত। এই চরটি প্রায় 111 একর জমি জুড়ে। 1985 সালে ভারত এই চর থেকে 53 একর জমি দখল করে নেয়। ভারতীয় এই দখলদারিত্বের জেরে 1993 সালের 26শে জুন উভয় পক্ষের সীমান্ত বাহিনীর মধ্যে গুলি বিনিময়ও হয়েছিল। সে সময় ভারতের এই জোরপূর্বক ভূমি দখলকে কেন্দ্র করে তৎকালীন বিডিআরের ডেপুটি ডাইরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল সালাম চৌধুরী বলেছিলেন, এটি ভারতীয় বাহিনীর একটি জোরপূর্বক দখল, অথবা আপনি বলতে পারেন যে বাংলাদেশের মুহুরীর চরে ভারতীয়দের অবৈধ অনুপ্রবেশ। দ্বিতীয়ত, ত্রিপুরা রাজ্যের সেচ সুবিধা সরবরাহের লক্ষ্যে ভারত নদীর উপর একটি বাঁধ নির্মাণ করা হয়েছে। ফলস্বরূপ নদীটি তার গতিপথের পাশাপাশি তার স্বাভাবিক প্রবাহ থেকে পথ পরিবর্তন করেছে। ফলে এদিকে পানির অভাবে বাংলাদেশের সেচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, এত বিশাল রিভার আইল্যান্ড, স্থানীয়ভাবে যাকে চর বলা হয়, তা সৃষ্টির কারণে বাংলাদেশের মূল্যবান মাটির ক্ষতি হয়েছে। তৃতীয়ত, ভারত স্পষ্টতই আন্তর্জাতিক নদী আইনের নিয়ম লঙ্ঘন করেছে, যা তাদের হীন আধিপত্যবাদী পরিকল্পনা বা প্রবণতারই বহিঃপ্রকাশ। ফেনী নদী। এই সেই নদী দর্শক, যার জন্য জীবন দিতে হয়েছিল এদেশের মানুষের অধিকার ও কল্যাণের কথা তুলে ধরা বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে। 2019 সালে বাংলাদেশ সরকার একটি চুক্তি করে এসেছিল পানিচর ভারতের সাথে, যাতে বলা হয়েছে শুধুমাত্র একটি পাম্প দিয়ে 1.82 কিউসেক পানি ত্রিপুরার সাবরুম শহরে খাওয়ার জন্য নিতে পারবে ভারত। কিন্তু বাস্তবে ফেনী নদীর বিভিন্ন পয়েন্ট থেকে কমপক্ষে 36টি পাম্প দিয়ে 2 কিউসেক করে মোট 72 কিউসেক পানি ইতিমধ্যেই ভারত চুরি করে যাচ্ছিল। বারবার সীমান্ত বৈঠকগুলোতে বলার পরও তারা এগুলো বন্ধ করেনি।
দেখুন। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরে যে নদীর পানি নিয়ে দুদেশের মধ্যে সমঝোতা হয়েছে সেটি হচ্ছে এই ফেনী নদী। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশের অংশে রামগড় পৌরসভা, আর নদীর ঠিক ওই পারটি হচ্ছে ত্রিপুরা রাজ্য এবং এটি হচ্ছে ত্রিপুরার সাবরুম বাজার। এই সাবরুমের এলাকার মানুষের পানি সংকট দূর করতেই এই ফেনী নদী থেকে 1.82 কিউসেক পানি তুলে নেবে ভারত। বাংলাদেশ এ নদীর পানি দিতে সম্মত হওয়ার খবরে ত্রিপুরার মানুষ আনন্দিত হলেও খুশি নয় বাংলাদেশের মানুষ। ফেনী নদীর তীরে সেরকমই প্রতিক্রিয়া জানান রামগড়ের বাসিন্দা মংসাং চৌধুরী। মানে আপনার যে চুক্তি করলো এটা কিন্তু মানে আমার মতে আমার কিন্তু ভালো হলো না, কারণ আমাদের দেশে আর কত উপকৃত হবে তা কিন্তু আমি জানি না। নদীর উজানে সীমান্তবর্তী এলাকায় দেখা যায় কোনো চুক্তি ছাড়াই নদীতে পাম্প বসিয়ে পানি তোলে ভারত। অথচ অভিযোগ রয়েছে সীমান্ত এলাকায় চাইলেই ইচ্ছামতো পাম্প বসিয়ে পানি তুলতে পারে না বাংলাদেশের কৃষকরা। এই যে পানি লাইনটা দেখতেছেন এটা 2002 সাল থেকে পানি এরা বহন করতেছে। এখানে যত জমি জমা দিয়েছে এইগুলো সব ওরাই সরকারিভাবে পানিগুলো এরা নিতেছে। জানা যায় বাংলাদেশ অংশে এরকম পানির পাম্প আছে মাত্র 3টি। রামগড়ে অবস্থিত 43 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিকুল হাকিম বিবিসিকে জানান, সীমান্তে 36টি এরকম পাম্প মেশিন দিয়ে পানি তুলছে ভারত। নোম্যান্স ল্যান্ড থেকে এগুলো সরিয়ে নিতে বিএসএফের সঙ্গে বৈঠকে বারবার তাগাদা দেওয়া হলেও পানি তোলা বন্ধ হয়নি। এগুলো নদীর থেকে এটা ডিপে যাওয়া লাগছে না, খুব সহজে উঠে আসছে। এটা 2 কিউসেক মিনিমাম এটা এক একটা পাম্প। তাহলে 36টা যদি হয়ে থাকে 36 দুগুণে প্রায় ওখানে 72 কিউসেক পানি অলরেডি তুলছে। প্রভাব কি পড়ছে? ফেনী মুহুরী সেচ প্রকল্প এই নদী প্রবাহের উপর নির্ভরশীল, যাতে 60,000 একর কৃষি জমি ও মৎস্য খামার কার্যক্ষম থাকে। দেখুন। এ নদীর ভাটিতে মুহুরী সেচ প্রকল্পের পানির একটা বড় উৎস ফেনী নদী। এ প্রকল্পের প্রত্যক্ষ পরোক্ষ সুবিধাভোগী 60,000 একর কৃষি জমি, হাজারো মৎস্য খামার। ফেনী নদীর ভাটিতে খামার গড়েছেন অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ সুলাইমান। খামারি এ মুক্তিযোদ্ধা বলছেন, তিস্তা চুক্তি ছাড়া ফেনী নদীর পানি দেওয়ার সিদ্ধান্ত তাকে আহত করেছে। এই পানিটা যা আছে এটা দিয়ে এখানে চলে, মোটামুটি ইরিগেশনের কাজ চলে, কিন্তু এখান থেকে কেউ শেয়ার করলে অবভিয়াসলি এটা এফেক্টেড হবে। ফেনী নদীর চুক্তির পর কিভাবে তা মনিটর করা হবে তা নিয়ে উদ্বেগ ছিল, এখনও আছে। বিশেষজ্ঞরা বলছিলেন, ভারত যদি চুক্তির চেয়ে বেশি পানি তুলে নেয় তাহলে মুহুরী ফেনী সেচ প্রকল্পে বিরূপ প্রভাব পড়বে, যা প্রায় 230 হেক্টর জমিতে পানি সরবরাহ করে থাকে। আর আমরা বিবিসির রিপোর্টে যা দেখলাম, ভারত এই চুরি অনেক আগ থেকেই করে আসছে। অতএব একথা বলাই যায়, ভারতের এই পানি চুরির কারণে ইতিমধ্যেই এই নদী প্রবাহের উপর নির্ভরশীল 60,000 একর কৃষি জমি ও মৎস্য খামারের উপর বিরূপ প্রভাব পড়েছে বাংলাদেশে। তাহলে আপনারাই বলুন দর্শক, এই পানিচোর ভারতকে কি করা উচিত? এর মাধ্যমে আমরা 5টি পর্বে দেখাতে চেষ্টা করলাম ভারতের সাথে বাংলাদেশের 54টি আন্তঃসীমান্ত নদীর কোনটি কোথায় অবস্থিত। এগুলোর যে 30টি নদীর ক্ষেত্রে পানিচোর ভারত যেখানে যেভাবে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে বাংলাদেশকে তার ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করছে, তা 4টি বেসিনে ভাগ করে বিস্তারিত দেখানো হয়েছে এবং পাশাপাশি দেখানো হয়েছে এতে বাংলাদেশের কি কি ক্ষতি হচ্ছে। এছাড়া নারীদের জন্য উৎসর্গীকৃত একটি বিশেষ পর্বে আমরা দেখিয়েছি ভারতের পানি চুরি কিভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের রোগবালাই এবং নারীদের নীরব কান্নার প্রধান কারণ হয়ে উঠেছে। সামনের পর্বে ভারতের বহুল আলোচিত রিভার লিঙ্কিং প্রজেক্ট সম্পর্কে তুলে ধরার আশাবাদ ব্যক্ত করছি, যা নদী মৃত্যুর মিছিলে বাংলাদেশের কফিনে পানিচোর ভারতের শেষ পেরেক। দর্শক, পাকিস্তানের নিষ্পেষণ থেকে তো আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছি, কিন্তু রূঢ় বাস্তবতা হলো তার পরদিন থেকেই চারপাশে ঘিরে থাকা আগ্রাসী ভারত রাষ্ট্রটির দ্বারা অদৃশ্য পরাধীনতার শৃঙ্খলে পুনরায় আমরা আবদ্ধ হয়ে পড়েছি। অরক্ষিত স্বাধীনতাই তো পরাধীনতা। নতজানু সরকারগুলো আমাদের স্বাধীনতাকে বিকিয়ে দিয়েছে মূর্খের মতো। আমরা পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি, যতটা অত্যাচারিত হয়েছি, যতটা শোষিত হয়েছি, তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত হই, ভারত দ্বারা অত্যাচারিত হই, ভারত দ্বারা আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হয়। আজকে অত্যন্ত যৌক্তিক কারণে আমরা 1971 সনে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে, এবং অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার ডাক দিতে হবে, ভারতের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের ডাক দিতে হবে। এটা শুধুমাত্র নদীর দখলদারিত্ব না, সমস্ত কিছুর ক্ষেত্রে ভারত যেভাবে আমাদের উপর একটা সাম্রাজ্যবাদী একটা আগ্রাসনের থাবা বিস্তার করে আছে তাদের এই তাবেদার সরকারের মাধ্যমে, সেটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। অতএব সরকার যন্ত্র যখন আর কাজ করছে না, তখন এই নব্য পরাধীনতা থেকে বাঁচতে বাংলাদেশের কষ্টক্লিষ্ট আপামর জনসাধারণের সম্মিলিত গণশক্তির বহিঃপ্রকাশ ঘটাই কি আবশ্যক এবং অবশ্যম্ভাবী নয়? আপনারা কি বলেন? বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস, আউট ইন্ডিয়া ফ্রম বাংলাদেশ।